হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে গল্প অবনীর ভাঙা সংসার, লেখিকা তানিয়া অনিতা, পর্ব 18। ফোনটা অনেকক্ষণ ধরে বেডের ওপর বেজে চলেছে। অব্র ওয়াশরুমে থাকায় আর পানির কল ছাড়া ছিল বলে ফোনের রিংটোন শুনতে পায়নি। অবনী রুমে আসতে ফোনটা আবারও বেজে উঠল। অবনী অব্রকে ডাকছে, কিন্তু পানির শব্দে অবনীর ডাক কানে যাচ্ছে না। শেষে অবনী ফোনটা রিসিভ করলো। হে অব্র, হোয়ার আর ইউ? মেয়েলি কণ্ঠে শুনে অবনী কিছুটা বিব্রত হলো। তবু দ্বিধা কাটাতে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, আপনি কে? ওপাশ থেকে উত্তর আসে, আমি কে মানে? হু আর ইউ? আপনি যাকে কল করেছেন আমি তার স্ত্রী অবনী। অবনী নামটা শুনিয়ে ওপাশের মানুষটি ক্ষিপ্ত হয়ে উঠল। ও আই সি, তার মানে তুমি সেই অবনী যে আমার আর অব্রের জীবনের কাঁটা হয়ে এসেছো। কি বলছেন কি? আমি কেন আপনার জীবনে কাঁটা হব? কে আপনি বলুন তো? ফোন করে কি যা তা বলছেন? হ্যাঁ স্টুপিড, শাট আপ। তুমি জানো কার সাথে কথা বলছো? আমি জেনিফা, অব্রের গার্লফ্রেন্ড। জেনিফা নামটা শুনে অবনীর বুকটা কেঁপে উঠল। এ কি সে জেনিফা যার কথা অব্র তাকে বলেছিল? কি হলো, চুপ করে আছো কেন? মুখে কি কথা নেই নাকি? কথা কেন থাকবে না, কিন্তু কি বলবো সেটা খুঁজে পাচ্ছি না। তো আপনি কোত্থেকে কল করেছেন? আমি যতটুকু জানি আপনি আমেরিকা থাকেন, কিন্তু এটা তো বাংলাদেশি নাম্বার। তার মানে আপনি এখন বাংলাদেশে, তাই তো? বাহ, খুব ইন্টেলিজেন্ট তো। আই লাইক ইট। তো অপ্র কোথায়? ওকে ফোনটা দাও। উনি তো ওয়াশরুমে আছেন। অবনী কিছু একটা ভেবে বলে, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি কি দেখা করবেন? জেনিফা অবনীর কথা শুনে হতবাক, কারণ যাকে চেনে না সে তাকে দেখা করার অনুরোধ করছে। তাছাড়া অবনীর কথায় স্মার্টনেস দেখে জেনিফারও ইচ্ছে হলো দেখা করার, তাই সে মত দিল। ওকে, আমি আপনাকে আমার নাম্বার থেকে টেক্সট করছি, কারণ এখান থেকে যোগাযোগ করা সম্ভব না। তাই আমার নাম্বার থেকে টেক্সট করে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। অবনী ফোনটা রেখে চলে যাওয়ার সময় কি জানি চিন্তা করে আবারও অব্রের ফোনটা হাতে নিল। যে নাম্বার থেকে কল এসেছে সেটা ডায়াল থেকে ডিলিট করে দিল, তারপর আগের জায়গায় রেখে দিল। অবনী আর জেনিফা সামনাসামনি বসে আছে। অবনী বারবার জেনিফাকে নোটিশ করছে। কি সুন্দর গায়ের রং, নীল বর্ণের চোখ, লাল রঙের চুল, গ্লো করা চেহারা, বলতে গেলে বলিউডের তারকার মতো, বরং তার চেহারা বেশি সুন্দর। এদিকে জেনিফাও অবনীকে খতিয়ে খতিয়ে দেখছে। না, এই মেয়ের সাথে কোনোভাবে অব্রের যায় না। তাহলে কি দেখে আন্টি একে অব্রের বউ করলো? তার মানে তুমি সেই মেয়ে যার জন্য আমাকে এত দূর অবধি ছুটে আসতে হলো। তা নিজেকে কি ভালো করে দেখেছো? কোথায় তুমি আর কোথায় অব্র? আমি বুঝতে পারছি না আন্টি কী দেখে তোমাকে অব্রের জন্য সিলেক্ট করলো। বাই দ্য ওয়ে, তোমার জন্য আজ আমার অব্রকে আমি হারিয়ে ফেলেছি। এবার বলো কিসের বিনিময়ে তুমি অব্রকে আমার কাছে ফিরিয়ে দেবে? দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার অব্রকে কেড়ে নিইনি। সময়ের কারণে আজ এমন পরিস্থিতির মুখোমুখি আমরা। তবে কিছু কথা বলে রাখি, জন্ম মৃত্যু বিয়ে তিনটে আল্লাহর নিয়ামত। কখন কার সাথে কী হবে তিনি ছাড়া আমরা কেউ জানি না। কে জানতো অব্রের মতো এমন বড় মাপের মানুষের সাথে আমার মতো স্বল্প শিক্ষিত কুৎসিত মেয়ের বিয়ে হবে? কে জানতো আপনি এত উঁচু মাপের মানুষ হয়েও তাকে পাবেন না? আপনি আমার চেয়ে যথেষ্ট বড়, পাশাপাশি অনেক বেশি শিক্ষিত। আমার চেয়ে আপনার জ্ঞান বেশি। তবু কিছু কথা বলি, যদিও বা ছোটো মুখে বড় কথা হয়ে যাবে। আসলে আমি না খুব নিম্ন ঘরের মেয়ে। ছোট থাকতে মা মারা গেছে, বাবা আবারও বিয়ে করলেন। সৎ মায়ের মার খেয়ে বড় হয়েছে, অনেক কষ্টে কলেজ জীবন পার করেছে। এরপর লেখাপড়ার সুযোগ হয়নি, তার আগেই বিয়ে হয়ে গেল। ভাবলাম সুখ পাবো, কিন্তু সেখানেও কপাল খারাপ। স্বামী বিয়ের আগে জানান দেন তার প্রেমিকা আছে। আচ্ছা বলুন তো, জীবনের শুরু থেকে এ পর্যন্ত আমি কি পেলাম? কষ্ট, দুঃখ, অপমান, আঘাত ছাড়া। আচ্ছা, কোথাও কি আমার দোষ ছিল? তাহলে কেন আমার জীবনে সব কিছু পেয়েও আমি হারিয়ে ফেলি? মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, কোনোটাই তো পেলাম না। বলুন না, আমার অপরাধ কী? আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, আমি যতটা কষ্ট পেয়েছি তার কিঞ্চিত কষ্ট কি আপনি পেয়েছেন? যেখানে আমি কিছু পাইনি সেখানে কেড়ে নেওয়ার প্রশ্নটা কে আসে? জানেন, অব্র আমাকে ভালোবাসে।
তাই তো এখনও ওনার কাছে স্ত্রীর স্বীকৃতি পেলাম না। তবে চিন্তা করবেন না, আমি আপনার অভ্রকে নিব না, উনি আপনারই থাকবে। আমি শুধু আপনার সাথে দেখা করতে এসেছি, আপনার ভুলটা ভাঙাতে এসেছি। আর আমার জন্য আপনার মনে যে ভুল ধারণা আছে সেটা পরিবর্তন করে এসেছি। এতক্ষণ নীরব ভঙ্গিতে সব শুনছিল জেনিফা। অবনীর কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। একটা মেয়ে এত অল্প বয়সে জীবনের কত প্রতিকূল পরিস্থিতির মধ্যে গিয়েছে, আর সে জীবনে সব কিছু পেয়েও নিজেকে অসন্তুষ্ট মনে করছে। একবার অবনীর জায়গায় নিজেকে বসালেও ভয়ে আটকে ওঠে জেনিফা। জীবনের সব চাওয়া যে সে পূরণ করেছে, কি হবে চাওয়াটা অপূর্ণ থাকলে? যদি কিছু চাওয়া অপূর্ণ রেখে সেখানে থেকে সুখ পাওয়া যায় তাই ভালো। না, এই মেয়েটাকে সে কষ্ট দিবে না। অভ্রকে সে ফিরিয়ে দেবে অবনীর কাছে। অবনী, আম সরি, আমি না জেনে অনেক কটু কথা বলে ফেলেছি। রিয়েলি আম সরি, ডোন্ট ওয়ারি, অভ্র তোমারই থাকবে। আমি জীবনের সবটা পেয়েছি, সুখী, আনন্দ, প্যারেন্টস, ভালোবাসা, যার কোনটা তুমি পাওনি। আর একটা কথা ঠিকই বলেছ, অভ্রকে আমার জন্য নয়, তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। তাই তোমার অভ্র তোমারই থাকবে। মনে করো, বোন হিসেবে আমি নিজের ভালোবাসাকে বোনের জন্য বিসর্জন দিলাম। আজ রাতেই আমি আমেরিকা ব্যাক করছি, আর কখনো অভ্রের জীবনে আসবো না। জেনিফার কথা শুনে অবনীর চোখ জোড়া থেকে গড়গড় করে জল পড়ে গেল। কি করে কৃতজ্ঞতা স্বীকার করবে ভাষা নেই। অবনী জানে অভ্র তার নয়, কিন্তু এখনও তো তার স্বামী, তাহলে কিভাবে নিজের স্বামীর পাশে অন্য কাউকে সহ্য করবে? সে ভেবেছিল জেনিফা হয়তো অনেক কঠোর হবে, কিন্তু এত তাড়াতাড়ি সে সব মেনে নেবে ভাবতে পারেনি অবনী। জেনিফা চলে যাওয়ার সময় পিছন ফিরে একটা কথা বলেছিল, অবনী তুমি চিন্তা করো না, আমাদের মাঝে যা কথা হলো তা আর কেউ জানবে না। এমনকি অভ্র আমার কাছে আসলেও তাকে ফিরে যেতে হবে। এটা তোমার কাছে একটা মেয়ে হয়ে আমার প্রমিস। হঠাৎ চোখটা খুলে যায় অবনীর। পাশ ফিরতে দেখে অভ্র ঘুম। জেনিফার সাথে তার কথোপকথনগুলো মনে করতে করতে সে ঘুমিয়ে গেছিল। অভ্রকে দেখে মনে হচ্ছে কতদিন পর একটা ভালো ঘুম দিচ্ছে। অবনী কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে চাদরটা ভালো করে টেনে দিয়ে অন্তির রুমে চলে গেল। কিছুটা সময় অতিক্রম হলো। অভ্র এখন আগে থেকে অনেকটা ডিপ্রেশন মুক্ত। আগে যতটা একাকিত্ব লাগতো এখন সেটা কমে এসেছে। আর কেনই বা হবে না, অবনী যে তাকে মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছে, যার জন্য তার মন থেকে সে মেনে নিতে বাধ্য হয় যে জেনিফা কখনো তার ছিল না। আর সেটা মেনে নেওয়ার এখন আগের মতো মনটা জেনিফার কথা ভাবতে চায় না। মোহনা এসেছে তার হাজবেন্ডকে নিয়ে বেড়াতে, এসে এক দফা ঝগড়া করে নেই অভ্র আর অবনীর সাথে। তার বিয়েতে তো যায়নি, তার উপর চাচা চাচির বিয়ের পর দিন চলে আসতে হলো শুধু তাদের জন্য। মোহনার সবার সাথে আসাদের পরিচয় করিয়ে দিল। আসাদ মোহনার হাজব্যান্ড। বেশ ভাব হয়েছে দুজনের মধ্যে, দেখলে বোঝাই যায় না তাদেরটা অ্যারেঞ্জ ম্যারেজ। খুব ভালোই আছে স্বামীর সাথে। রাতের খাওয়া শেষ করে সবাই সিদ্ধান্ত নিল মেয়েরা থাকবে এক রুমে আর ছেলে দুজন একসাথে। আসাদ একটু উসখুস করছিল, কিন্তু উপায় না পেয়ে চলে গেল অভ্রের সাথে ঘুমাতে। রাতে একটা। অবনী ঘুম আসছে না, পাশে তাকাতে দেখে মোহনা আর অন্তি বেঘরে ঘুম। অবনী উঠে জানালার দিকে তাকাতে দেখে আকাশে চাঁদ উঠেছে। এ চাঁদ দেখার মজাটা জানালা থেকে পাওয়া যাবে না। চাঁদের জ্যোৎস্নাটা উপভোগ করতে হলে খোলামেলার জায়গা লাগবে, কিন্তু তার জন্য তো ছাদে যেতে হবে। এত রাতে ছাদে যাওয়াটা কি ঠিক হবে? না, না গেলে ভালো হয়, তাহলে চাঁদ দেখাটা উপভোগ করা যাবে। অবনী দরজাটা আস্তে করে খুলে ছাদে চলে গেল। ছাদে যেতেই পাটা আটকে গেল, কারণ অভ্র সিগারেট হাতে আকাশের দিকে তাকিয়েছে। অবনী ছাদে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে রইল। এত রাতে উনি কী করছেন ছাদে? যদি অবনীকে দেখে তবে কি মনে করবে? না, ওনার সামনে পড়া যাবে না, তার চেয়ে বরং রুমে চলে যায়। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। অভ্র কোথায়? অবনী ওর দিকে তাকায়, কারণ অবনী নিচে তাকিয়ে কথাগুলো চিন্তা করছিল। আর অভ্র পিছনে ফিরতে দেখে অবনী নিচে তাকিয়ে কি যেন ভাবছে। হয়তো ভিতরে যাবে কি যাবে না তাই চিন্তা করছে। এর কারণে অভ্র তাকে ডাক দেয়। না, সমস্যা নেই, আমি ঘুমাতে চলে যাব। কেন, চাঁদ দেখা হয়ে গেছে? ও মা, এটা কি বলে অভ্র? আমি যে চাঁদ দেখতে এসেছি এটা উনি জানলেন কি করে? অবনী কিছু না বলে অভ্রের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। দুজনে নীরব চোখে চাঁদের দিকে চেয়ে আছে। হঠাৎ করে অভ্র প্রশ্ন করে, অবনী, তুমি কি কাউকে ভালোবেসেছিলে? আচমকা অভ্রের এমন কথায় অবনীর চোখ রসগোল্লা হয়ে গেল।
কি বলছে এসব তা হুট করে। অবনী অব্রের দিকে তাকিয়ে আছে। অব্র ভাবলেশীনভাবে এখন চাঁদের দিকে তাকিয়ে আছে। এমন একটা ভাবে আছে মনে হচ্ছে তেমন কিছু জিজ্ঞেস করেনি। অবনী কোনো উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করে, কি হলো, চুপ কেন? তুমি কাউকে ভালোবেসেছিলে? কি উত্তর দেবে অবনী? জীবনে কখনো এসবের দ্বারের কাছেও ঘেঁষেনি। তবে বান্ধবীদের থেকে ওদের বয়ফ্রেন্ডের কথা শুনতো, কিন্তু কখনো নিজে এসবে জড়ায়নি। অব্র অবনী কোনো শব্দ না পেয়ে তাকে অবনী বলে ডাক দেয়। না, আমি কাউকে পছন্দ করিনি, ভালোবাসিনি। কেন? এসব আমার ভালো লাগতো না তাই। তাছাড়া আমি যদি কাউকে ভালোবাসি তবে সে যে আমার হবে এমন কোনো নিশ্চয়তা তো ছিল না। যদি সে আমাকে মাঝপথে একা ছেড়ে দেয় অথবা আমার জন্য কোথাও বিয়ে হয়ে যেতে হবে, তবে কি এটা ভালোবাসা থাকতো? যা আমার জন্য নির্ধারণ করা হয়নি তার উপর অধিকারে কাটানো নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না। কেন? বিশ্বাস তো সেরকম কেউ আসেনি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমি কারোর জন্য কতটুকু বিশ্বাস তো তার উপর নির্ভর করে অন্যকে বিশ্বাস করা। তাছাড়া অনেকে এসেছিল, তবে আমি সুযোগ দিইনি, কারণ আমার কোনো ভুল সিদ্ধান্ত হয়তো আমার জীবনকে অনেক বিপদের মুখে ফেলতে পারে। অব্র অবাক হয় এটুকু একটা মেয়ের কথা শুনে। যেখানে মেয়েটা এনজয় করে জীবন কাটাবে সেখানে তার মুখে অনেক বাস্তবিকতা। আচ্ছা, তুমি তো সবেমাত্র ইন্টার পাস করলে। তোমার বয়সী মেয়েরা এখন আনন্দ ফুর্তি বন্ধু বান্ধব নিয়ে জীবন কাটাচ্ছে। সেখানে তুমি সংসার জীবনে এসে এত জ্ঞানমূলক কথা বলছো। তোমার কথা শুনলে যে কেউ ভাববে তুমি ম্যাচিউর একটা মেয়ে। যদিও বা তোমার বয়সটা ম্যাচিউরিটির পর্যায়ে পড়ে, তবু তুমি নিজের বয়সের তুলনায় অনেক কিছু জানো। আপনি কখনো অভাবে পড়েছেন? অভাবের কথা শুনে অব্র অবাক হয়। ও যা প্রশ্ন করলো তার সাথে অভাবের কী সম্পর্ক? তাই সে অবনীকে জিজ্ঞেস করে, এমন প্রশ্নের মানে কি? অবনী অব্রের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে তার জীবনে ঘটে যাওয়া সবটা বলা শুরু করলো। কারণ অব্রের প্রশ্নের সাথে যে অবনীর জীবনের কাহিনীটা অনেকাংশ মিল। আপনি হয়তো জানেন না, আমি ছোট থাকতে আমার মাকে হারিয়েছি। আমার ছোট বোনটা সবে স্কুলে যেতে শুরু করেছে। একটা অ্যাক্সিডেন্ট মা মারা যান। এরপর বাবা নতুন বিয়ে করেন। নতুন মা প্রথমে একটু ভালোবাসতেন, কিন্তু আস্তে আস্তে তার পরিবর্তন দেখা দেয়। উনি প্রায় আমাদের বিষয় নিয়ে বাবার সাথে ঝগড়া করতেন। একসময় ঝগড়ার মাত্রা বেড়ে যায় যখন নতুন মায়ের মেয়ে হয়। রিমা হওয়ার পর থেকে তিনি আমাদের সাথে আরও অন্যায় করা শুরু করেন। বাবা ছোট চাকরি করতেন, সেটা দিয়ে সংসার চলতো। যেহেতু দাদার আমলে ছোট এক টুকরো জায়গা ছিল, তার জন্য বাবার ঘর ভাড়া নামক খরচটা বেঁচে যায়। আমাদের রুম ছিল 3টা। বাবা মা এক রুমে, আমি আর শিমু এক রুমে। অন্য রুমে খাওয়া পড়াশোনা করতাম। একদিন শীতের রাতে ঘুমানোর জন্য বিছানা করছিলাম। হুট করে মা এসে বলে যে আমরা আর এ রুমে থাকতে পারবো না, কারণ রিপন রিমা বড় হচ্ছে, তাদের আলাদা বিছানা দরকার, তাই আমাদের রুমটা ছেড়ে দিতে হবে। আমি বলেছিলাম আমরা 4জন একসাথে থাকি। তিনি কি বলেছেন জানেন? তাদের নাকি কষ্ট হবে। জিজ্ঞেস করলাম কোথায় থাকবো। উত্তরে কি বললেন জানেন? যে রুমে আমরা পড়াশোনা করি সে রুমের মেঝেতে যেন বিছানা করি। মায়ের কথা শুনে বুঝলাম একসাথে ঘুমালে ওনার সন্তানের কষ্ট হবে, আর শীতের রাতে আমরা মেঝেতে থাকলে আমাদের কষ্ট হবে না। খেতে গেলে নতুন রান্না করা খাবারটা জুড়তো না, বাসি খাবার খেয়ে পেট ভরাতে হতো। যারা পড়াশোনা নিয়েও মা আমাকে ছাড় দেয়নি। মাঝপথে চেয়েছিলেন পড়াটা বন্ধ করতে, কিন্তু আল্লাহর রহমতে ছিল তাই নীলা আপুর সহযোগিতায় কলেজ পর্যন্ত স্টাডি শেষ করি। খুব ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করব, ভালো জায়গায় যাব, সকল অভাব দূর করব। কিন্তু কি হলো বলুন? তার আগে বিয়ে হয়ে গেল। জানেন, মাকে আমি নিজের মার মতো মনে করতাম, কিন্তু মা আমাকে ঠিকই আঙুল দিয়ে বুঝিয়ে দিতেন তিনি মা নন, সৎ মা। জানেন, মা না আমাকে অনেক রাজপুত্রের গল্প বলেনি, তার আগে তিনি তারা হয়ে যান। তাই সময়ের সাথে সাথে আমার মনে আমি নিজে একজন রাজপুত্রকে কল্পনা করতাম। ভাবতাম একদিন রাজপুত্র এসে আমাকে এই কষ্টের জীবন থেকে নিয়ে যাবে, আমার সব স্বপ্ন পূরণ করবে, আমার সব কষ্টকে ভালোবাসা দিয়ে পূর্ণ করবে। আমি খুব কাঙ্গাল, ভালোবাসার কাঙ্গাল। কখনো কারো ভালোবাসা পাইনি, মা বাবা কারো ভালোবাসা পাইনি। ভাবতাম স্বপ্নের রাজকুমার এসে আমাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করবে। কিন্তু আপনি একটু আগে বললেন না আমি আমার বয়সের চেয়েও অনেক কিছু জানি বা বুঝি। যদি কখনো দুনিয়ার বাস্তবিকতার মুখোমুখি হতেন তবে আপনিও অনেক কিছু বুঝতেন। আসলে কি জানেন তো, অভাব একটা একটা জিনিস যা মানুষকে বয়সের আগে ম্যাচিউর করে দেয়, হোক না সেটা অর্থ কিংবা ভালোবাসা। যখন অভাব আর পারিবারিক ডিপ্রেশন আপনাকে ঘিরে ধরবে, তখন বাইরের দুনিয়াটা আপনার কাছে পুরো তিক্ত মনে হবে।
আপনার জীবনটা আনন্দময় করতে পরিবারের সুখ যতটা দায়ী, তেমনি আপনার জীবনকে অতিষ্ঠ করতেও একটা পরিবার ততটা দায়ী। আমি জীবনকে খুব কাছ থেকে দেখেছি, অনেকটা লড়াই করেছি, তাই সবার সাথে আনন্দ করে দিন কাটানোর স্বপ্নের চেয়ে জীবনটাকে সুন্দর করে সাজানোর স্বপ্নটা বেশি দেখি। কারণ আমি চাই না আমার মতো আরও কারো জীবন হোক। জানেন, বাবা প্রথম মায়ের কথায় প্রতিবাদ করতেন, কিন্তু একটা সময় পর বাবা প্রতিবাদ করার সাহস হারান। কারণ মা বাবাকে হুমকি দিয়েছিল, যদি তিনি আমাদের বিষয় নিয়ে মায়ের সাথে ঝগড়া করেন তবে মা বাবাকে ডিভোর্স দেবে, এমনকি বাবার নামে নারী নির্যাতনের মামলা করবে। মায়ের এমন সিদ্ধান্ত বাবা চুপসে যান, কারণ যাই হোক, মা এমন কাজ করবেন সেটা আমরা সবাই ভালো করে জানতাম। এরপর থেকে বাবা 100 টাকার মধ্যে 1 টাকার প্রতিবাদ করতেন।